পুরোদমে ইসরায়েল ও ইরান হতে যুদ্ধ চলছে জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরো 88। এরপর জানিয়ে দেব গাজা পরিস্থিতি এগোচ্ছে লিবানন, 2 শতাধিক শিশু নিহত। এরপর যা থাকছে সৌদি আরব যেভাবে হচ্ছে পাপের রাজধানী। আরো জানিয়ে দেব লিবাননে যুদ্ধ বন্ধের আলোচনা করতে বৈরুত থেকে ইসরায়েলে মার্কিন। এরপর জানিয়ে দেব যুদ্ধের আশঙ্কা বাড়ছে। আরো জানিয়ে দেব সৌদি যুবরাজের ভয়াবহ কেলেঙ্কারি ফাঁস। সর্বশেষ জানিয়ে দেব ইউরোপের 3 দেশকে ইরানের হুঁশিয়ারি। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে আজকের ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত এবং জানিয়ে দিন আপনি কোথা থেকে বা কোন জেলা থেকে আমাদের এই সংবাদ শুনছেন, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে লোকে দেখার সুযোগ করে দিন। গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরো 88। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে বর্বর হামলায় কমপক্ষে আরো 88 জন নিহত হয়েছে। গাজা শহরের শেখ রাদওয়ান পাড়ায় 2টি আশ্রয় কেন্দ্রে হামলা চালায় দখলদার ইসরায়েল বাহিনী। এতে করে উপত্যকাটিতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 43,985 জনে। এছাড়া গত অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছে আরো 1,04,092 জন। বুধবার 20 নভেম্বর এক প্রতিবেদন এই তথ্য জানিয়েছেন বার্তা সংস্থা আল জাজিরা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গাজায় ইসরায়েলের চলমান হামলায় কমপক্ষে আরো 88 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে 43,985 জন বলে বুধবার অবরুদ্ধ এই ভূখণ্ডে। মন্ত্রণালয়ের বিবৃতি আরো জানিয়েছে নিরলস এই হামলায় আরো অন্তত 1,04,092 জন ব্যক্তি আহত হয়েছে। মন্ত্রণালয় বলছে গত 24 ঘন্টায় ইসরায়েলি বাহিনীর গাজা শহরের শেখ রাদওয়ান ও পাড়ায় 2টি আশ্রয় গুলি চালায়। এতে এই নিহতের ঘটনা ঘটে। অব্যাহত আগ্রাসনে 88 জন নিহত এবং আরো 90 জন আহত হয়েছে। তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপে এখনো 10,000-এরও বেশি নিখোঁজ রয়েছে। মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখে। উল্লেখ্য গত 7 অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, শরণার্থী, মসজিদ, গির্জা সহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। এছাড়া ইসরায়েল আগ্রাসনের কারণে প্রায় 20 লাখের বেশি বাসিন্দা তাদের বাড়ি ঘর ছাড়তে বাধ্য হয়েছে। মূলত ইসরায়েলি আক্রমণ গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। জাতিসংঘের মতে ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় 85% বাস্তুচ্যুত হয়েছে। আর খাদ্য, বিশুদ্ধ পানি এবং ঔষধের তীব্র সংকটের মধ্যে গাজার সকলে এখন খাদ্য নিরাপত্তাহীন অবস্থার মধ্যে রয়েছে। এছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডের 60% অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। গাজা পরিস্থিতির দিকে এগোচ্ছে লিবানন, 2 শতাধিক শিশু নিহত। ইসরায়েলি হামলায় লিবাননে গত 2 মাসে 2 শতাধিক শিশু নিহত হয়েছে। আহত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে 1,100-এর বেশি। পরিস্থিতি বলছে গাজার ফল লিবানন শিশুদের জন্য দ্বিতীয় দুর্যোগে পরিণত হচ্ছে। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ফের এক প্রতিবেদনে শিশু নিহতের তথ্য জানানো হয়েছে। মঙ্গলবার 19 নভেম্বর জাতিসংঘ তহবিল এই বিষয়ে জেনেভায় সংবাদ সম্মেলন করে। তাতে মুখপাত্র জেন এন্ডার বলেন, 2 মাসের কম সময়ে লিবানন 2 শতাধিক শিশু নিহত হয়েছে। এখনো সমান্তরালে হামলা চলছে। এই ব্যাপারে ইসরায়েলের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। যারা ব্যবস্থা নিতে সক্ষম তারা মুখ না খোলায় সমালোচনা করছে। তিনি আরো বলেন, লিবানন ও গাজার সংঘাতের মধ্যে একটি গুরুত্বপূর্ণ মিল রয়েছে। সেখানেও ইসরায়েল ফিলিস্তিনি স্বাধীনতাকামী হামাসের যুদ্ধে 43,000-এর বেশি বেসামরিক নাগরিককে নিহত হয়েছে। এর মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। জাতিসংঘের দেওয়া তথ্য অনুযায়ী নিহত শিশুর সংখ্যা 16,000-এর বেশি। লিবাননে গাজার মতোই পরিস্থিতি। এদিকে যুদ্ধের ভয়াবহতা থেকে বাস্তুচ্যুত লক্ষাধিক শিশুকে ইউনিসেফ সহায়তা করছে বলে জানান জেমস। সেপ্টেম্বরে লিবানন ইরান ও সমর্থিত হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান শুরু করে ইসরায়েল, কিন্তু অভিযানের নামে তারা বেসামরিক এলাকায় বোমা হামলা চালাচ্ছে। এতে হিজবুল্লাহর চেয়ে সাধারণ নাগরিক হতাহত হচ্ছে বেশি। লিবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলের হামলায় লিবাননের মৃত্যুর সংখ্যা 3,516 জনে পৌঁছেছে। এছাড়া
929 জন আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন আছেন। এদিকে সেখানে যুদ্ধবিষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিনদের দেওয়া প্রস্তাব ইতিমধ্যে গ্রহণ করছে হিজবুল্লাহ ও লিবাননের সরকার। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছে, যুদ্ধ ঘোষণা করা হলেও অভিযান থামবে না তার দেশ। কাগজে কি আছে তা মেনে চলতে বাধ্য নন তারা। সেপ্টেম্বর থেকে লিবানন আক্রমণের মাত্রা বাড়িয়েছে ইসরায়েল। হিজবুল্লাহর শীর্ষ নেতাদের হত্যা করার পাশাপাশি দক্ষিণ লিবানন দখলে নিয়েছে ইসরায়েল সামরিক বাহিনী আইডিএফ। মার্কিন প্রস্তাব অনুযায়ী প্রাথমিকভাবে 60 দিন যাবে ইসরায়েল ও হিজবুল্লাহ। একে একটি স্থায়ী যুদ্ধ হিসেবে দেখা হচ্ছে। প্রস্তাবে বলা হয়, ইসরায়েল সংলগ্ন দক্ষিণ লিবানন, বিশেষ করে লিতানি নদীর দক্ষিণ হিজবুল্লাহর কোনো অবস্থান থাকবে না। সেখানে সশস্ত্র শুধু লিবানন সেনাবাহিনী ও জাতিসংঘের শান্তিরক্ষা অবস্থান করতে পারবেন। সৌদি আরব যেভাবে হচ্ছে পাপের রাজধানী। যুবরাজ মোহাম্মদ বিন নায়েফকে হটিয়ে 2017 সালে সৌদি আরবের রাজ পরিবারের ক্ষমতায় পরিণত হন মোহাম্মদ বিন সালমান। সেই সময় রাজকীয়টির মাধ্যমে যুবরাজের সকল ক্ষমতা তার উপর ন্যস্ত করেন তার বাবা সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ। এরপর সৌদি আরবের খোলস পাল্টে দিতে উঠে পড়ে লেগেছেন সংস্কারবাদী হিসেবে পরিচিত যুবরাজ। রক্ষণশীল সৌদি সমাজে আসে একের পর এক অবিশ্বাস্য পরিবর্তন। সমালোচকরা বলতে শুরু করেন, আধুনিকতায় গা ভাসাতে পাপের রাজধানী হয়ে উঠেছে ইসলামের এই পুণ্যভূমি। যুবরাজের পাশাপাশি সৌদি আরবের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর থেকেই তেল নির্ভর অর্থনীতি সৌদি আরবকে বের করে আনতে বেশ কিছু পদক্ষেপ নেন বিন সালমান, যা শুরুতেই বলা যায় পর্যটন উন্মুক্ত করা। শুধু তাই নয়, পর্যটন আকৃষ্ট করতে ভিশন 2030 আওতায় সৌদিতে সিনেমা হল ও নাইট ক্লাব চালু করা হয়েছে। চলতি বছর দেশটিতে চালু করা হয়েছে মদের বার, যদিও এখানে প্রাথমিকভাবে অমুসলিম কূটনৈতিক ব্যক্তিরাও প্রবেশ করতে পারবে। বর্তমানে আরব বিশ্বের সবচেয়ে সিনেমা হল রয়েছে সৌদি আরবে, যার থেকে চলতি বছরে প্রায় প্রথম 9 মাসে দেশটি আয় করেছে বাংলাদেশ দেশি মুদ্রায় এর পরিমাণ 2000 কোটি টাকারও বেশি। এইসবের মধ্যেই দেশটি অবাধে প্রবেশ করছে পশ্চিমা সংস্কৃতি। ইদানিং সৌদি আরবের বিভিন্ন স্থানে কনসার্ট আয়োজনে একেবারেই ভালোভাবে ডাল ভাতে পরিণত হয়েছে, যা এক দশক আগেও কল্পনাতেও আনা যেত না। সমালোচনা দিয়ে সম্প্রতি পালন করা হয়েছে হ্যালোইন, যাতে সৌদি আরবের নারী ও পুরুষের বিভিন্ন অদ্ভুত সাজে অংশ নিতে দেখা যায়। রক্ষণশীল নাগরিক ধর্মবেত্তারা বলছেন, এই ধরনের অনুষ্ঠান ইসলাম সৌদি সংস্কৃতির সঙ্গে একেবারে বেমানান। এই ঘটনার পর দেশ জুড়ে সমালোচনার মেতে ওঠেন সৌদি নাগরিকরা। সম্প্রতি আরও একটি আপত্তিকর কাণ্ড ঘটেছে মধ্যপ্রাচ্য সুন্নি অধ্যুষিত দেশ রাজধানী রিয়াদে লেবানিজ ও ফ্যাশন আইকন এলি সাব নিদর্শনের আয়োজন করা হয় জমজমকালে এই ফ্যাশন শোতে। এতে মুসলিমদের পবিত্র কাবা শরীফের আদলে তৈরি করা হয় মঞ্চ, যার সামনে নাচ পরিবেশন করেন প্রায় অর্ধনগ্ন শিল্পীরা। এরপরে বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার মেতে ওঠেন মুসলিমরা। লিবাননের যুদ্ধবন্ধের আলোচনা করতে বৈরুত থেকে ইসরায়েলকে মার্কিন দূত। মধ্যপ্রাচ্যের মার্কিন বিশেষ দূত অমস হোসেস্টেইন ও চলমান আন্তঃসীমান্ত হামলার মধ্যে বৈরুতে লিবাননের পার্লামেন্টের স্পিকার নাবিও বেরির সাথে দেখা করছে। অগ্রগতির আলোচনায় দুপক্ষের দ্বিতীয় বৈঠক। এরপর বুধবার ইসরায়েল পৌঁছেছে। বুধবার 20 নভেম্বর এক প্রতিবেদনে খবর দিয়েছেন টাইমস অফ ইসরায়েল। একজন ইসরায়েল কর্মকর্তা টাইমস অফ ইসরায়েলকে বলছেন, হোসেস্টেইনের সময়সূচি এখনও চূড়ান্ত হয়নি, যদিও অ্যাক্সিও নিউজ জানিয়েছে প্রবীণ ও রাষ্ট্রদূত বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সাথে দেখা করবে। ইসরায়েলে পৌঁছানোর পর হোসেস্টেইন এরই মধ্যে নেতানিয়াহুর শীর্ষ উপদেষ্টা কৌশলগত বিষয়ক ডারমারের সাথে দেখা করছে। বেরির সাথে তার দ্বিতীয় বৈঠকের পর লিবানন হোসেস্টেইন বলছেন, লেবাননের সরকার এবং হিজবুল্লাহ অনেকাংশে মার্কিন প্রস্তাবে সম্মত, যদিও কিছু ইস্যুতে এখনও দ্বন্দ্ব রয়ে গেছে। এদিকে জাতিসংঘের শিশু সংস্থা ইউএনআইসিআর জানিয়েছেন, গত 2 মাসে লিবানন 200 জনেরও বেশি শিশু নিহত এবং 1100 জন আহত হয়েছে। এর প্রতিবেদন গত বছর যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত নিহত শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত 221 জন। সেপ্টেম্বরের শেষদিকে হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েল বড় আক্রমণ শুরু করলে পুরনো সংঘাত সর্বাত্মক যুদ্ধ পরিণত হয়। এরপর কয়েক দফায় লিবানন যুদ্ধ বিরতির চেষ্টা করেও এখনও সফলতা মেলেনি। ইসরায়েল বলছে,
যুদ্ধবিরতি হলেও লেবাননে হামলার স্বাধীনতা চায় তেল আবিব। তবে এই ধরনের শর্ত মানার পক্ষে নন লেবাননের সরকার হিজবুল্লাহ। তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা বাড়ছে। ইউক্রেন যুদ্ধের সহস্রতম দিন পার হলেও বন্ধের কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। এমনকি যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরও যুদ্ধ বন্ধ হবে এমন আশা দেখা গিয়েছিল, কিন্তু তিনি ক্ষমতা গ্রহণের 2 মাস আগে প্রেসিডেন্ট জো বাইডেন মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ায় হামলা চালানোর অনুমতি দেওয়ার পর সেই আশাও ফিকে হয়ে যাচ্ছে। এবার প্রেসিডেন্ট বাইডেন ইউক্রেনকে মনুষ্যবিহীন ও মাইন সরবরাহ করার এর ফলে পূর্ব ইউরোপ বাড়ছে পরমাণু হামলার সংখ্যা। পরিস্থিতি মোড় নিচ্ছে, তাতেও সংঘাতের আরও অনেক ছড়িয়ে পড়ার আশ্চর্যের নয়, আর সেটা তৃতীয় যুদ্ধ ডেকে আনতে পারে বলে মনে করছে প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। রাশিয়ার মার্কিন ক্ষেপণাস্ত্র, আর্মি ও ট্যাকটিক্যাল ও মিসাইল ATACMS দিয়ে হামলা চালিয়েছে। তেমন হতাহতের ঘটনা না ঘটলেও এই হামলায় উত্তেজনা ছড়িয়েছে, কারণ এর আগে মার্কিন অস্ত্র দিয়ে রাশিয়ায় হামলার ঘটনা ঘটে এবং এর বারবার অনুরোধ সত্ত্বেও যুক্তরাষ্ট্রের পশ্চিমা বিশ্ব দেননি। কিন্তু যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প ব্যস্ত হওয়ার পর প্রেসিডেন্ট বাইডেন ক্ষমতায় শেষ সময় এসে সেই অনুমতি দিয়ে যুক্তরাষ্ট্রের উত্তেজনা আরও বাড়িয়ে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এছাড়া মনুষ্যত্ববিহীন মাইন দেওয়ার প্রস্তাবে এক মার্কিন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য জানিয়েছে। তবে এই মাইন ভেতরেই ব্যবহার করতে হবে, যদিও জনসংখ্যা অধ্যুষিত এলাকায় ব্যবহার করতে পারবেন না পেস্কির বাহিনী। সৌদি যুবরাজের ভয়াবহ কেলেঙ্কারি ফাঁস। আগে থেকেই সৌদি যুবরাজ ও ডি-ফ্যাক্টো শাসক মোহাম্মদ বিন সালমানের বিরুদ্ধে নৃশংসতার অভিযোগ রয়েছে। নিজের স্বপ্ন বাস্তবায়নে উচ্চবিলাসী নিয়ম সিটি বাস্তবায়নের পথে কেউ বাধা হয়ে দাঁড়ালে তাকে মেরে ফেলার ক্ষমতা দিয়েছিলেন নিরাপত্তা বাহিনী। এবার তার বিরুদ্ধে আরও এক গুরুতর অভিযোগ ও ভয়াবহ কেলেঙ্কারি ফাঁস হয়েছে। বুধবার 20 নভেম্বর মিডল ইস্ট ও আয়নের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। জব্দকৃত এইসব সম্পত্তি রাষ্ট্রীয় তহবিল, পাবলিক ও ইনভেস্টমেন্ট ও ফান্ডে অন্তর্ভুক্ত করেছেন যুবরাজ বিন সালমান। 1 দশক আগে যেখানে এই তহবিলের সম্পদের পরিমাণ ছিল $8,400 কোটি, সেখানে বর্তমান এই তহবিলের সম্পদের পরিমাণ পৌঁছেছে $92,500 কোটি। পদাধিকার বলে PIF-এর সার্বিক ও নিয়ন্ত্রণ করছেন সৌদি যুবরাজ। ফলে তহবিলের অর্থ কোন খাতে কিভাবে ব্যয় হবে সে সম্পর্কে তার সিদ্ধান্ত চূড়ান্ত। PIF-এর অধীনে সবচেয়ে বড় প্রকল্পের নাম নিয়ম। মরুভূমির বুকে অত্যাধুনিক নাগরিক পরিষেবা সম্পূর্ণ শ্রমিকদের অধিকার সময় কাজ করতে বাধ্য করা, দুর্ব্যবহার ও নির্যাতন, আন্তর্জাতিক শ্রম আইনের ঘোরতর লঙ্ঘন অভিযোগ রয়েছে সৌদি সরকারের বিরুদ্ধে। প্রতিদিন বলা হয়েছে PIF-এর বিভিন্ন প্রকল্পে যেসব শ্রমিক কাজ করছেন তাদের প্রায় সব অভিবাসী শ্রমিক কিংবা দেশটির গ্রামীণ এলাকার গরিব ও কর্মজীবীর শ্রেণীভুক্ত মানুষ। 2017 সালে ক্ষমতায় গ্রহণের পর জ্বালানি তেলের উপর নির্ভরতা কমিয়ে আনা, অন্যান্য অর্থনৈতিক খাতকে শক্তিশালী করার ঘোষণা দিয়েছিলেন মোহাম্মদ বিন সালমান। জানান, আগামী 2030 সালের মধ্যে পর্যটন, শিক্ষা, অন্যান্য অর্থনৈতিক খাতকে জ্বালানি তেলের সবচেয়ে বেশি শক্তিশালী খাত হিসেবে গড়ে তুলতে চায় তার সরকার। এই লক্ষ্যে বড় বড় সব মেগা প্রকল্প বাস্তবায়ন করছে সৌদি প্রশাসন। ইউরোপের 3 দেশকে ইরানের হুঁশিয়ারি। ইউরোপের 3 দেশকে সতর্ক করেছেন মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী দেশ ইরান। তেহরানের বিরুদ্ধে কোনো প্রস্তাব ফাঁস করা হলে ইরান পাল্টা ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা ISA প্রধান রাফায়েল গ্রোসি তেহরানের সফরে থাকা অবস্থায় এই হুঁশিয়ারি দিল আয়াতুল্লাহ আল খামেনির দেশ। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি বলা হয়েছে, জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্য চলতি সপ্তাহে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার বোর্ড অফ গভর্নরসের ত্রৈমাসিক বৈঠকের ইরানের বিরুদ্ধে একটি প্রস্তাব পাশের চেষ্টা করছে। যদিও তারা ইরানের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় তাহলে তেহরানও পাল্টা ব্যবস্থা নেবে। এদিকে রাফায়েল ও গ্রোসির সঙ্গে বৈঠককালে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলছে, ইরানে পারমাণবিক প্রযুক্তিতে যা চাইছে তা আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার আইনি ও কাঠামো এবং নিয়মকানুন অনুসারে করছে। মাসুদ পেজেশকিয়ান পরমাণু সমঝোতা চুক্তি বা JCPOA এর প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপগুলোর ভঙ্গের দিকে ইঙ্গিত করে বলেন, আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার একাধিক প্রতিবেদন নিশ্চিত করেছেন যে ইরান এই চুক্তিতে তাদের সমস্ত প্রতিশ্রুতি বা বাধ্যবাধকতা পূরণ করছে, কিন্তু যুক্তরাষ্ট্র একতরফাভাবে
জেসিপিও থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়ে। বৈঠকে আন্তর্জাতিক আণবিক শক্তি ও সংস্থার মহাপরিচালক পেজেশকিয়ান সরকারকে শাস্তি ও ঐক্যমত ও দৃষ্টিভঙ্গির প্রশংসা করেন এবং পরমাণু শক্তি সংস্থা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের আন্তরিক সততার প্রশংসা করেন।